নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নিলামে বিক্রি হলো সোনাই NGHS স্কুলের পুরনো গৃহ। আগামী 6 ডিসেম্বর ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস পালন করবে বিজেপি তপশিলি জাতি মোর্চা কাছাড় জেলা কমিটি। শিলচরে মরাল পুলিশিং, যুবককে আটক করে মারধর, পোশাক ছিঁড়ে রং মেখে অপমান। আদালত ও পুলিশ প্রশাসনকে অপমানজনক মন্তব্যের অভিযোগে গীতা পাণ্ডেকে আটক করল পুলিশ, আরও সঙ্গী সাথীকে গ্রেফতারের সম্ভাবনা। শ্রীভূমির পুরসভা ও শিক্ষা বিভাগে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে রাজপথে নামল জেলা কংগ্রেস। এবারে সংবাদ বিস্তারিত। নিলামে বিক্রি হলো সোনাই NGHS স্কুলের পুরনো গৃহ। বুধবার নির্ধারিত সময়ে স্কুল কক্ষে নিলাম ডাকা হয়। এতে সর্বোচ্চ 8,12,000 টাকা দর দিয়ে আবু সাজ্জাদ নামের ব্যক্তি নিলামে ক্রয় করলেও পরবর্তীতে তিনি বিক্রির 5% টাকা জমা দেননি এবং গৃহ কিনতে অনীহা প্রকাশ করেন। এতে টেন্ডার প্রক্রিয়ার নিয়মানুযায়ী নিলামের দরের দ্বিতীয় স্তরে থাকা সজীব লস্কর গৃহটিকে কেনার অনুমতি পান। এতে 4,09,000 টাকার মধ্যে ঐতিহ্যবাহী সোনাই NGHS স্কুলের পুরাতন জরাজীর্ণ গৃহটি বিক্রি হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহতাব উদ্দিন লস্কর, নতুন ভবন কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান তথা সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। সব শেষে এই যে NGHS স্কুল, সেটার একটা কন্ট্রোভার্সি ছিল। বিগত কয়েকদিন আগে এটা নিয়ে অনেক পলিটিক্স হয়েছিল। বিশেষ করে আমাদের প্রাক্তন বিধায়ক উনি অনেক পলিটিক্স করেছিলেন। সেটাকে নিষেধ জানিয়ে আমরা পৌরসভা স্কুল কমিটি মিলে আমাদের MLA এর সহযোগিতায় এই স্কুলকে পুরাতন যে জায়গায় স্কুল ছিল সেই জায়গাতে আমরা স্কুলের ফাউন্ডেশন দিব আগামী 1 মাসের মধ্যে। তো আমি এই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়া আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা ফাউন্ডেশন দিব, সেটা যে আমরা করতে পেরেছি, সেটা করাত আমাদের সোনাইর যারা বিশেষ করে এই স্কুলের বিগত দিনে স্টুডেন্ট ছিলেন বা যারা ছাত্রছাত্রীদের অভিভাবক ছিলেন, ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করে ওনাদের কথাবার্তা শুনে আমরা ফাইনাল করেছি পৌরসভা যে স্কুলটা সেই জায়গাতে আমরা ফাউন্ডেশন দিব এবং আমরা পৌরসভা স্কুল কমিটি মিলে সেটা করতে পেরেছি। এর জন্য আমরা আজকে গর্বিত মনে হচ্ছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী 6 ডিসেম্বর ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস পালন করবে বিজেপি তপশিলি জাতি মোর্চা কাছাড় জেলা কমিটি। শিলচর বঙ্গভবনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দেখুন সবিশেষ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক জ্যোতি প্রকাশ দাস। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি কাছাড় জেলার সভাপতি রূপম সাহা এবং বিশিষ্ট ব্যক্তিগণ। শনিবার সকালে 7 ঘটিকায় শিলচর উন্নয়ন ভবনের সম্মুখে প্রতিমূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সকাল 10টায় শিলচর স্থিত বঙ্গভবনে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। সমাজের বিশিষ্টজনদের সংবর্ধনা জানানো হবে। জাতীয় জনতা পার্টির জেলা মণ্ডল সকল স্তরের কার্যকর্তা পদাধিকারীদের উপস্থিত থেকে প্রয়াণ দিবস উদযাপন অনুষ্ঠানটি সফল করার অনুরোধ জানান তিনি। যে আগামী 6 তারিখ আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি শিলচরে আসবেন। তবে আশা করি উনি আমাদের এখানে না হলে হয়তো একটা মুহূর্তের জন্য উনি আসবেন, সেটা আমাদের প্রত্যাশা। হয়তো যদি আসতেন পারেন, আমরা মোটামুটি 100% মানে সুনিশ্চিত যে উনি আমাদের এখানে আসবেন। আমাদের কার্যক্রম হচ্ছে সকাল 7 ঘটিকায় উন্নয়ন ভবনের সম্মুখে বাবা সাহেবের প্রতিমূর্তিতে মাল্যার্পণ, আর 10টার থেকে শুরু হবে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম। এই কার্যক্রম 10টার করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের এখানে আসবেন, সেই চিন্তাধারা বিচারধারা করে সেটা আমরা 11টা করার কথা ছিল, কিন্তু আমরা 10টার মধ্যে 10টার একটি 1 ঘন্টা এগিয়ে নিয়েছি যাতে ওনার দর্শন আমরা এগিয়ে যেতে পারি।
সেই চিন্তাধারা বিচারধারা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। শিলচর শহরের অম্বিকাপট্টি এলাকায় মরাল পুলিশিং এর নামে এক চাঞ্চল্যকর ও নিন্দনীয় ঘটনার উদ্ভব হয়েছে। অভিযোগ, এক দুষ্কৃতী এক যুবককে ঘিরে ধরে জোরপূর্বক আটক করে মারধর করে, পরে তার পোশাক ছিঁড়ে মুখে এনামেল রং মাখিয়ে অপমানজনক অবস্থায় জনসমক্ষে ঘোরানো হয়। দেখুন সবিশেষ। ভিডিওটিতে দেখা যাচ্ছে যুবকের বুকে অপমানজনক শব্দ লেখা। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিক এবং সামাজিক সংগঠনগুলির প্রশ্ন, এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি শহরের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার স্পষ্ট লক্ষণ? সমাজকর্মী ও বিশিষ্টজনেরা দাবি করছেন, প্রশাসন যদি ঘটনাটিকে হালকাভাবে নেয় তবে এই প্রবণতা কিন্তু বিপজ্জনক আকার ধারণ করবে। তাই কাছাড় পুলিশকে অবিলম্বে সুমোটো মামলা রুজু করে অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেপ্তার করার পাশাপাশি ভুক্তভোগী যুবকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে। শিলচরের মতো সংবেদনশীল শহরে এই ধরনের মোরাল পুলিশিং রুখতে কঠোর ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ এখন সময়ের দাবি, এমনটাই জানিয়েছেন বহু সচেতন নাগরিক। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। रुको ना, सबको दिखाना। खाली जाओ। মহামান্য আদালত ও পুলিশ প্রশাসনকে অপমানজনক মন্তব্যের অভিযোগে এনজিও ডিজায়ার ফর লাইফের সভানেত্রী তথা স্বঘোষিত সমাজসেবী গীতা পান্ডে শিলচর পুলিশের জালে আটক। দেখুন সবিশেষ। তাকে শিলচর পঞ্চায়েত রোডের এনজিও ডিজায়ার ফর লাইফের কার্যালয় থেকে শিলচর সদর থানার ওসি অমৃত সিং এর নেতৃত্বে মহিলা পুলিশ আটক করে শিলচর সদর থানায় নিয়ে আসে। গীতা পান্ডের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন নিরীহ মানুষকে প্রতারণার অভিযোগ উত্থাপিত হয়েছে। এদিকে জানা গেছে, গীতা পান্ডের গ্রেপ্তারের পর তার আরও সঙ্গী সাথী গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে। এই খবর চাউর হওয়ার পর সঙ্গী সাথীরা গা ঢাকা দিয়েছে। এর মধ্যে পুরুষ এবং মহিলা সদস্যরাও রয়েছেন। উল্লেখ্য, গতকাল এক সাংবাদিক বৈঠক ডেকে গীতা পান্ডে এবং তার সঙ্গীরা সভানেত্রীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের হওয়ার পর আজ পুলিশ তাকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে আসে। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি সীমাহীন দুর্নীতি সরিয়ে দেওয়া যায় না। একদিন না একদিন তা প্রকাশ্যে আসবেই। তাই শ্রীভূমির পুরসভা ও শিক্ষা বিভাগে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে রাজপথে নামলেন জেলা কংগ্রেস, যুব কংগ্রেস ও ইউথ কংগ্রেস করিমগঞ্জ জেলা শাখা। পুরসভায় করের আর্থিক কেলেঙ্কারি ও শিক্ষা বিভাগে পোস্টিং এর নামে বৃহৎ অর্থ নজরানা, 2 আর্থিক কেলেঙ্কারি নিয়ে সরব হলেন তারা। আমরা ডিসি অফিসে আমরা আসছি আমাদের ইউথ কংগ্রেস এবং এনএসইউ এর যৌথ উদ্যোগে করিমগঞ্জ পৌরসভাতে যে কেলেঙ্কারি হয়েছে সেই কেলেঙ্কারি এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে যে ওখানেও যে একটা কেলেঙ্কারি হয়েছে, সেই 2টা কেলেঙ্কারির মেমোরান্ডাম আমরা ডিসির হাতে তুলে দিয়েছি। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের করিমগঞ্জ, সত্যি করিমগঞ্জের দুর্ভাগ্য যে আমাদের মধ্যে মানুষ বা নেতা থাকা সত্ত্বেও আমাদের এই এত বড় অফিস আমাদের পৌরসভা, সেই পৌরসভাতে এরকম দুর্নীতি হচ্ছে। আজকে আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু ট্যাক্সের টাকা ওইখানে ঠিকভাবে পৌঁছাচ্ছে না। এবং যখন এটা ধরা পড়লো, দুজনের নাম আমরা পেয়েছি, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন বিদেশে আছেন। তো ওকে নিয়ে অল্প সময় ডিটেইন করে আবার ওকে ছেড়ে দেওয়া হলো। সেই কারণটা আমরা বুঝতে পারলাম না। আমরা কথা হয়েছে যে দোষী যারা এখানে ইনভলভ অনেকেই আছে, যারা সবাইকে বের করে ওদেরকে শাস্তি দেওয়া আমরা প্রয়োজন আছে। যদি এরকম করা হয় না, তাহলে আমরা জেলা কংগ্রেস, এনএসইউআই, ইউথ কংগ্রেস আমরা সব আন্দোলনে নামবো। এরকম আমরা কোনোদিনও এই পৌরসভায় এরকম হয়নি। আর যে ঘটনা ঘটেছে সেটাকে যদি মনে করেন যে শাক দিয়ে মাছ ঢাকবেন, সেটা আমরা করতে দিব না। আমরা ওরা যদি বের না করে আমরা বের করব।
দিব্যাঙ্গদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং তাদের সক্ষমতা বিকাশে বিভিন্ন প্রকল্প রূপায়ণে সরকারের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। বুধবার বিহারার যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলে দিব্যাঙ্গ সপ্তাহ এর অন্তিম দিনের অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিতদের বক্তব্যে শোনা গেল এক অভিন্ন সুর। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গত 27 নভেম্বর শুরু হওয়া এই সপ্তাহের শেষ দিনটি পালিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে। দিব্যাঙ্গ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সক্ষমতা বিকাশ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এদিনের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলে প্রোগ্রাম চলছে এবং এই অনুষ্ঠানে আজকে দায়িত্বে আছেন পীযুষনাথ স্যার মহাশয় এবং সঞ্চালনা করছেন অজিতা দেশমুখ মহাশয়, এবং এখানে আজকে উপস্থিত আমাদের দুজন রিসোর্স পার্সন, একজন সাহানি চৌধুরী আমাদের শিবটেলা এমপি এসসি থেকে, এবং আরেকজন শ্রদ্ধেয় মৌসুম দত্ত মহাশয়, উনি আমাদের বিদ্যাঞ্জলিতে রিসোর্স পার্সন হিসাবে অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে সার্ভিস দেবেন। তো তাছাড়া আমাদের সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা একটু কথা বলবে না? ম্যাডাম যখন ইনক্লুসিভ এডুকেশনের উপরে কথা বলেছেন, উনি স্পেশালি ট্রেনিং নিয়েছেন, উনি সুন্দর কথা বলেছেন, আমি ছিলাম শুনেছি। তবুও সঞ্চালনার দায়িত্বে অজিতা দেশমুখ মহাশয় উনি আমাকে ডেকেছেন, তো আমি তাই একটু বলছি। ইনক্লুসিভ এডুকেশন দ্যাট ইজ লার্নিং টুগেদার, একসাথে শেখা। সেখানে ধনী দরিদ্র, কেউ দ্রুত শিখতে পারে, কেউ একটু ধীরে শেখে, কেউ দৌড়াতে পারে, কেউ হাঁটতে সাহায্য নেয়, কেউ স্পষ্ট কথা বলে, কেউ ধীরে কথা বলে, তো একটু সময় নেয়। তো সেই যে ভিন্নতা, সেই ভিন্নতা একই স্কুলে একই সঙ্গে আমরা ইনক্লুসিভ এডুকেশন বা সমন্বিত শিক্ষা বলতে পারি, সেই সমন্বিত শিক্ষাতে আমরা সুযোগ পাচ্ছি। এর মাধ্যমে কি হচ্ছে, আমরা একে অন্যের মধ্যে, আমরা যখন ছাত্র সংখ্যা বাড়বে, আমাদের মধ্যে বন্ধুত্ব বাড়বে, আমরা পরস্পর জিনিস ভাগাভাগি করতে পারবো, একে অন্যকে উৎসাহ দিতে পারবো, একে অন্যের সঙ্গে সহমর্মিতা সহযোগিতার হাত বাড়াতে পারবো। তাছাড়া আমাদের অন্যভাবে বলতে গেলে আমাদেরকে দয়ালু হতে হবে, আমাদেরকে সহায়ক হতে হবে, হেল্পফুল হতে হবে, এবং বন্ধুসুলভ হতে হবে, ফ্রেন্ডলি হতে হবে। তখনই গিয়ে আমাদের সমাজ, আমাদের স্কুল এবং আমাদের সেই শ্রেণীকক্ষটিকে সুন্দর এবং আনন্দদায়ক করতে পারবে। ফিরছি একটা বিরতির পর। আপনারা সবাই গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ধলাই ফ্রেঞ্চ নগরে মামলা চলাকালীন অবস্থায় বিবাদিত জমিতে বসতগৃহ নির্মাণ, বনভূমি কেটে বসতগৃহ নির্মাণে বন বিভাগের ভূমিকা নিয়ে ক্ষোভ। দীর্ঘদিন থেকে ফ্রেঞ্চ নগরে মেয়াদি জমি ও রিজার্ভ জমির সীমানা নিয়ে বিবাদ চলে আসছে। জমি ক্রয় বিক্রয়ে সীমানা নির্ধারণ নিয়ে বিতর্ক চলছে। এ নিয়ে প্রথমে থানায় ও পরবর্তীতে আদালতে গড়ায় মামলা। অভিযোগ করা হয় হাওয়াইথাং বিট ফরেস্ট কার্যালয়ে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জমির মালিকের পক্ষ থেকে লবণী মোহন দাস ও হীরালাল দাস বলেন, ফিলার বাঙ্গা সামনে টিলার ভেতর জমিনটা মোহন দাস কাছ থেকে কিনছি, যে মারা গেছে তার মেয়ের বিয়ার
লাগে আর কি, খুব অসুবিধা পড়ছে। তার বউ অসহায় আসলো, এইটা তার বউয়ে বিক্রি করছে আমরা কাছে। বিক্রি করার পরে এখানে আমরা ক্ষেত খরাত আইসি, বাধা বিঘ্ন দেন অন্য এখনো। আমার বাবা প্লাস আরো যৌথ তিনজনে মিলিয়া মোটামুটি 10 কাঠা জায়গা 2004 কেজি বিক্রি হয়েছিল। তারপরে তো দীর্ঘদিন তাকিয়া সুনীলচন্দ্র দাসে তার আত্মীয় টাইম বিক্রি হয়েছে, এই জমিটা তাই চিহ্নিত করিয়া দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত কোনো আজর আপত্তি ছিল না। বর্তমানে অবশিষ্ট জমি যেটা, ওই জমিটা অন্যজনের কাছে বিক্রি করার পরে তারা এখন কয় যে জায়গা কম হয়েছে, অন্যর জায়গাটা দখল করে। পরে আমি মধ্যে গ্রাম্য মুরব্বী সহযোগে খুঁটি মারিয়া দেওয়া হয়েছিল। এরপরে খুঁটিটা ফেলার পরে আমি তারা আবার আবেদন নিবেদন করছি। এটার থেকে আমার মনে হয় যে এটা ফরেস্ট দায়ী, কারণ ফরেস্টের সীমানা থাকিয়া খেনে মানুষগুলা ইয়া দশানির জায়গা পর্যন্ত দখল করে নেয়, অথচ মাটিগুলা কীভাবে হাঁটে ফরেস্টর। যেহেতু আমাদের হিমন্ত বিশ্ব শর্মায় তাই নিজে রিজার্ভ মুক্ত করডা গড় ধজা ভাঙিয়া, আর বর্তমানে তাই ওই যে দশানি মানুষের লগে জায়গার লগে তাই ফরেস্ট দেয়া এখানে মাটি কাটে গেল আইতরা, এটা তো বুঝলাম না। গতিকে আমি হিমন্ত শর্মার কাছে আমার আবেদন আছে যে যাতে স্বাভাবিক মানুষের লগে এইভাবে না করার লাগি, যে শান্তিতে বসবাস করতাম পারি, আর ফরেস্ট যাতে এটারে সুনজর দেয়। আপনার মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন। ডাইনামিক নবাগত সভাপতি, এমনটা সবার মুখে মুখে চর্চিত হচ্ছে, যেহেতু শ্রীভূমি জেলা NSUI এর সভাপতি পদে নিযুক্ত হন সুস্মিত দেব। এদিকে নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিন পার হতে না হতেই সংগঠনকে শক্তিশালী করে তুলতে ম্যাজিক্যাল পদক্ষেপ গ্রহণ করে নেন। বৃহস্পতিবার নবনিযুক্ত সভাপতি সুস্মিত দেবের বলিষ্ঠ নেতৃত্বে দূর দূরান্ত থেকে প্রায় 200 থেকে 250 জন যুবক যুবতী আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ প্রেক্ষিতে ইন্দিরা ভবনে আয়োজিত বিশেষ সভায় সংগঠনে যোগদান করা নবাগতদের বরণ করা হয় আনন্দের সহিত। সুস্মিতের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠবে, তাই সবাই একই ছাদের নিচে আসেন। বিগত দিনে পড়ুয়াদের জ্বলন্ত সমস্যা সমাধান করতে বৃহৎ পদক্ষেপ গ্রহণ করেন নবাগত NSUI এর সভাপতি সুস্মিত দেব, তা অকপটে বলেন সংগঠনের বহু কর্মীরা। নিউলি অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট সুস্মিত দেব দাদার নেতৃত্বে শিবগঞ্জ জেলা থেকে 200 থেকে 250 জন ছাত্র এসে NSUI যোগদান করেছে এবং আমরা আশাবাদী আগামী 2026 আসাম বিধানসভা ইলেকশনের আগে আরও স্টুডেন্টরা NSUI জয়েন করবেন এবং আমাদের কংগ্রেসের হাত আরও মজবুত হবে আসামে, এবং আমরা 26 বিধানসভা ইলেকশনে আমাদের জিত আছে। যেহেতু করিমগঞ্জের জ্বলন্ত সমস্যা অনেক রয়েছে, তা নিয়ে আপনি NSUI কি পদক্ষেপ গ্রহণ করবেন? আমরা আগামীতে আরো নতুন কাজ করতে যাচ্ছি, স্টুডেন্ট ওয়েলফেয়ারের জন্য অনেক আমরা পদক্ষেপ নিচ্ছি। তার জন্য NSUI অনেক কাম করেছে, আগেও করে এসেছে NSUI অনেক কাম, এখনো করছে এবং আগামীতে NSUI করবে, এটাই আমাদের। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ আমরাঘাট মোহনখাল PMGSY পূর্ত সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। গভীর গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং চলাচলের অযোগ্য পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই নাজুক পরিস্থিতির প্রতিবাদে আজ আমরাঘাট অটো চালক অ্যাসোসিয়েশনের উদ্যোগে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অটো চালকদের অভিযোগ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বহুবার আবেদন জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ধরনের মেরামতির কাজ শুরু হয়নি। ফলে ধলাই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়কের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দেন, অতি সত্বর রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কট করতে বাধ্য হবেন। এদিন বিক্ষোভকারীরা রাস্তা সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। প্রায় 3 থেকে 4 বছর আগে একটা শিলান্যাস করা হয়েছে রামমানিকপুরের রাস্তা। ওই সময় আমরা MLA পরিমল শুক্লবৈদ্য দলাই সমষ্টির তাইন কইছেন যে 6 মাসের ভিতরে এই রাস্তা হইব। আজকে 2.5-3 বছর থেকে আমরা এই রাস্তা লইয়া এত বুগিয়া, এত খারাপ রাস্তা, মনে হয় খাসাড়ো বরাকবেলিত নাই।
ওরকম রাস্তা খারাপ হয়েছে। আজকে আমরা নিহার রঞ্জন যে দলাই সমষ্টিত নতুন এমএলএ মানানি হয়েছে তাই আমরা রাস্তা দিয়ে আওয়া যাওয়া করেন না, তাই বালা রাস্তা মনিয়ার খাল দিয়ে আওয়া যাওয়া করেন, ওদিকে আওয়া যাওয়া করেন। আমরা দিকে আওয়ার লাগি কইলে তাই কোন সময় নাই, শর্ট সময় কইয়া হদিকে যাইন গিয়া তাই নাই না। এইরকম দলাই সমষ্টির এমএলএ রে আমরা মুর্দাবাদ জানাই। দলাই সমষ্টির এমএলএ মুর্দাবাদ, মুর্দাবাদ। আপনার রাস্তাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে একটু রাস্তাগুলো তুলিয়া ধরবা। হাজার হাজার ছাত্রছাত্রী আই যায়, দুইটা গাড়ি ফাঁস লইতে পারে না, ওইরকম রাস্তা খারাপ। কোন সময় কোন ছাত্রের গাড়ি নিয়ে মানুষের গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হইব, মারা যাইব। আপনারা রাস্তার সাইড পাম্পগুলো দেখাইবা, ফিস পর্যন্ত অর্ধেক ভাঙ্গিয়া গিয়াছে, এইরকম রাস্তা খারাপ। এখন আমরা জানাই যে আমরা পরিমল বাবুয়ে যে কথা কইয়া গেছিল, এখন তো তাই আমরা সাংসদ, তার দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা কইয়ার যে আমরা রাস্তাটা অতি সত্তর বানানি হোক, নাইলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হইমু। এই রাস্তা ব্লক হয়ে যাব, ডাইরেক্ট ব্লক করে রাখি দিব রাস্তা। শ্রী রাধারমন গোস্বামী জিউর 111তম পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে শিলচর রাঙ্গিরখাড়িতে 3 থেকে 5 ডিসেম্বর ত্রিদিবসীয় ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী রাধারমন গোস্বামীর পুরাতন উপাসনা ও উৎসব কমিটির আয়োজনে স্থানীয় জনসাধারণ ও ভক্তরা উৎসবে অংশ নিয়ে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছেন। উৎসব শুরু হয় 3 ডিসেম্বর প্রভুর জল ভরা ও স্নান অনুষ্ঠান দিয়ে। 4 ডিসেম্বর ভোরে মঙ্গল আরতি, গুরু পূজা, গীতা পাঠ ও 111টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আয়োজন সমৃদ্ধ হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় স্তব আরতি ও বাউল সঙ্গীত। শেষের দিনে 5 ডিসেম্বর ভোরে নগর পরিক্রমা, নন্দ উৎসব ও কীর্তনের মাধ্যমে উৎসব উদযাপিত হয়। দুপুরে মহন্ত বিদায় অনুষ্ঠানে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। উৎসব পরিচালক বিপ্ররাজ পাল জানান, এই ধারা 1997 সাল থেকে শুরু হলেও এবছর স্কুলে পরীক্ষা উপলক্ষে মদনমোহন পার্কের নিকটস্থ অঞ্জন রায়ের মাঠে উৎসব সফলভাবে পালিত হচ্ছে। সম্পাদক রাজীব সাহা বাপ্পি জানান, ঢাকার মিহির মিশ্র মহাপ্রভুর বিগ্রহ এলাকা আধ্যাত্মিকতায় সমৃদ্ধ করেছে। আজকে আমাদের এটা খুব খুশির দিন। আজকে আমরা রাধারমন বাবার 111তম উৎসব উদযাপন করছি। তোর সঙ্গে আজকে আমাদের খুব ভাগ্য একটা, আমাদের এখানে মহাপ্রভু এসেছেন, ঢাকা দক্ষিণের মহাপ্রভু আমাদের এখানে এসেছেন। কালকে আমাদের মেন উৎসব। কালকে আমরা সকালবেলা 9টা থেকে দীক্ষা দেওয়া হবে। দীক্ষার জন্য দীক্ষার পর আমাদের গুরু পূজাও হবে। তারপর আমাদের যে মহন্ত আছেন বা আমাদের যে বাবামণি এসেছেন, উনি প্রায় 32 থেকে 33 জনকে দীক্ষাও দেবেন। আমাদের এখানে এখন পর্যন্ত 33 জনের মতো মানুষ হয়েছে দীক্ষার জন্য। আর দীক্ষা হবে, তারপর মহাপ্রসাদ বিতরণ হবে। আমি কাছাড়বাসীকে অনুরোধ রাখবো, বা যদি বরাকবাসীও যদি আমাদের এখানে আসে, আমরা খুব উৎসাহিত হব, আনন্দ উপভোগ করব। আর সবাইকে বলছি, কালকে যদি নাও পারেন, পরশু আমাদের এখানে প্রসাদ বিতরণ হবে। আর 2 দিনই আমাদের এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে। আর সবাইকে বলবো আসার জন্য। মায়ানমার, মণিপুর, আসাম সীমান্তের ওপার থেকে কাছাড়ে মাদক পাচারের বিরুদ্ধে একটি যৌথ অভিযানে সিআরপিএফ 147 নং ব্যাটালিয়ন এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি সফল হয়েছে। দুটি সংস্থার যৌথ অভিযানে কাছাড় জেলার লক্ষ্মীপুর এলাকার মার্কুলিন গর্মাঘাট থেকে 12.15 কোটি টাকার 6.15 কেজি ওজনের সন্দেহভাজন হেরোইন জব্দ করেছে। দেখুন সবিশেষ। গুয়াহাটি থেকে এনসিবির বাহিনী এবং সিআরপিএফ 146 নম্বর ব্যাটালিয়নের দল বরাক নদীতে একটি নৌকা আটক করে 530টি সাবানের কেস উদ্ধার করেছে। এই কেসের মাধ্যমে সরবরাহকারীরা 6.15 কেজি হেরোইন পাচার করার ছক কষছিল, কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে গুয়াহাটি থেকে আগত এনসিবি কর্মকর্তারা তা ভেস্তে দেন। এই ঘটনায় 2 সন্দেহভাজন চোরা কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন
জেকব মার এবং আকু মেলোডি মার, উভয়ই লক্ষ্মীপুরের বাসিন্দা। স্নাতক শিক্ষক পোস্টিং এর নামে চলছে নাকি টাকার খেলা। বর্তমানে চায়ের আড্ডায় এমনকি গ্রামে গঞ্জে ছয়লাভ হচ্ছে এ নিয়ে। শ্রীভূমি জেলা স্কুল সমূহের পরিদর্শকের কার্যালয় হয়ে গেছে নাকি ঘুঘুর বাসা, তা যেন কান পাতলে শোনা যাচ্ছে এদিক ওদিক। সম্প্রতি মেধার ভিত্তিতে চাকরি লাভ করা শিক্ষকদের পোস্টিং এর জন্য বাজার দর ওঠে 3.5 লক্ষ টাকা। এদিকে চায়ের আড্ডায় বা গ্রামেগঞ্জে এ নিয়ে বহুল চর্চায় রীতিমতো চটের লাল হলেন এসআর এর লোকসভার সমন্বয়কারী অমরেশ রায়। মিডিয়ার সামনে পরিষ্কার ভাষায় তিনি বলেন, একজন সুস্থ নাগরিক হিসাবে আমরা বিভিন্ন জায়গায় যাওয়া আসা হয়। আমরা কখনো চা খাওয়ার জন্য চা স্টলে যাই, মিষ্টি খাওয়ার জন্য মিষ্টির দোকানে যাই, হাট বাজারে যাই। তখন এই কথাগুলো চর্চা হচ্ছিল। আর কয়েকজন একসাথে বসে যখন চর্চা করে তখন আমার খুব খারাপ লাগছিল। ওরা আমার দিকে আঙ্গুলি হেলন করেছিল যে এই বিজেপি দলের একজন আছেন। তখন আমি বলছিলাম যে ম্যাটারটা কি, আপনারা আমাকে বলুন। তো চায়ের দোকানের আড্ডা আমি কাউকে এভিডেন্স হিসাবে আমি দেখাতে পারবো না। আর আমার পোস্টটা এটাই ছিল যে চায়ের দোকানে এই আড্ডাগুলো চলছে এবং এটা যদি সত্যি হয় তাহলে এটা আমাদের দুর্ভাগ্য। কেননা আমাদের সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার, উনি ইলেকশনের আগে বলেছিলেন যে আমি 1 লক্ষ চাকরি দিব। সেখানে দেখা গেছে 1,50,000-এর উপরে উনি চাকরি দিয়েছেন। কেউ বলতে পারবে না, উনার শত্রু বলতে পারবে না, আমাদের দলের শত্রু, বিপক্ষ দলের কেউ বলতে পারবে না যে আসামে যে এই হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন সরকারের আমলে যতজন চাকরি হয়েছে, 1,50,000-এর উপরে চাকরি হয়েছে, কেউ 1 পয়সা বা 1 কাপ চা খাইয়েছেন কেউ। তো এইটা যদি আমাদের সরকার এবং আমাদের দল বজায় রাখে তাহলে যারা এই চর্চা করছে শিক্ষক, যারা টেট পাস করে বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক শিক্ষাস্থলে যারা চাকুরি পাবেন, যাদেরকে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়ে গেছে। এখানে করিমগঞ্জে আমাদের শ্রীভূমিতে 212 জন পেয়েছেন। তো 212 জনকে একজন করে জিজ্ঞেস করুন যে ওনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার সময় আমাদের সরকার বা আমাদের দল কি কারোর কাছে 1 কাপ চা চেয়েছিল? কেউ বলবে? সবাই বলবে না। তাহলে আমাদের শ্রীভূমি জেলাতে শুধু এই 212 জনের পোস্টিংয়ের নামে যদি হাটে বাজারে যদি এই কথাগুলো হয়, আমাদের দলের এবং আমার সরকারের বিরুদ্ধে যদি হয়, সেটা আমার ভালো লাগে না। আর সেই কথাগুলোই আমি ফেসবুকের মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম এবং আমি ট্যাগ করে দিয়েছি। তারপরে ম্যাটারটা চর্চায় এসে গতকাল আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এসে ঘুরে গেছেন। এখানে সরকার বলেছেন এটার তদন্ত হবে এবং আমিও বলি তদন্ত হওয়ার দরকার। আর আরেকটা কথা হলো, যারা শিক্ষার্থী যারা চাকরি পেয়েছেন তাদের পোস্টিংয়ের জন্য যে আমার বাড়ির পাশে আমার পোস্টিং হতে হবে, আমার পছন্দের জায়গায় পোস্টিং হতে হবে, এরকম প্রেশার অবভিয়াসলি দিয়েছেন হয়তো। দিয়ে তারপরে একটা কিছু এরকম যদি হয়, এই কথাটা যদি সত্যি হয়, যেটা হাটে বাজারে যে কথাটা চলছে, তাহলে শুধু প্রশাসনকে দোষ দিলে হবে না, যারা চাকুরি পেয়েছেন তাদেরকেও সমান দোষী করতে হবে। কেন আপনাদেরকে দিতে হবে? শহর শ্রীভূমির পুরসভার ট্যাক্স কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুললেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। জনগণ সঠিক সময় কর জমা দেয়, কিন্তু পুরসভার 2 কর্মী হিসেবের মিল না দিয়ে অর্থ আত্মসাৎ করেছে বলে সাফ জানান তিনি। এদিকে 2 কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলে কার্যালয়ের 1 কর্মী অরিন্দম দাসকে পুলিশ ধরে নিয়ে কর কেলেঙ্কারি নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। আরেক কর্মী রাহুল চক্রবর্তী বর্তমানে গা ঢাকা দিয়েছেন। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সরাসরি উল্লেখ করেন পুরপতি। জনগণের প্রদান করা কর নিয়ে বৃহৎ কেলেঙ্কারি ভালো চোখে দেখছেন না সচেতন মহল। আমাদের 2 জন ট্যাক্স কালেক্টর ছিল এখানে বসে যাদের থেকে ট্যাক্স নিত। আমার প্রপার্টি ট্যাক্সের যারাই প্রপার্টি ট্যাক্স দিতে আসে ওদের থেকে ওরা কেস টাকা নিয়ে রসিদ অল্পক্ষণ সময় লাগবে বা হয়তো কাউকে সেই বাহানা দিয়েছে যে নেট খারাপ আছে তো কালকে রসিদটা নেবেন। ওরা ওদের মোবাইলের আইডি থেকে ওই ট্যাক্সগুলো অনলাইনে জমা দিয়ে কাস্টমারকে যে টাকাটা দিত ওরা কাস্টমারকে ঠিক সেই রসিদটা দিয়ে দিত, সেটা ফেক রসিদ একটা দিত এডিটিং করে। আর ধরে নিন কাস্টমার থেকে নিয়েছে, ধরে নিন আপনি 10,000 টাকা, অফিসে জমা দিত হয়তো 1,500 টাকা, 1,200 টাকা, এইভাবে দিত।
এটা যখন আমার নজরে আসে তৎক্ষণাৎ আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই এবং আমি প্রশাসনের কাছে এফআইআর করেছি যাতে ওদেরকে তদন্ত সাপেক্ষে ওদের যে বিহিত ব্যবস্থা হয় আইনের দ্বারা সেটা করার জন্য আমি প্রশাসনকে এফআইআর করেছি প্রশাসনের কাছে। কানুন তার কি ব্যবস্থা করবে সেটা হলো মানে আইনের ব্যাপার। এখন আমাকে ওরা বলেছে যে কেস তো রেজিস্টার হয়ে গেছে, আমরা তদন্তে আছি, হয়তো যারা টাকা দিয়েছে ওদের কাছে রসিদ সহিতে আমরা এফআইআর করেছি, রসিদ অনুযায়ী হয়তো সেই প্রপার্টি ট্যাক্সের যিনি ওনার মালিক ওনার কাছে যাবেন, জিজ্ঞেস করবেন আপনি কি সত্যি সত্যি এত টাকা দিয়েছিলেন, বলে হ্যাঁ। আপনি কি এত টাকা রসিদ পেয়েছেন, হ্যাঁ। আর অফিসের রসিদ তো আমাদের কাছে আছে, সেটাও আমরা ওই এফআইআরে সাবমিট করেছি। কাস্টমারের রসিদটা সাবমিট করেছি আর আমাদের অফিসের যে রসিদটা সেটা সাবমিট করেছি। ডিফারেন্স যেটা সেই রসিদগুলোর মধ্যেই পাওয়া যায়। হ্যাঁ, একজন ক্যাজুয়াল স্টাফ আছে, ওকে অলরেডি আমরা ডিসচার্জ করে নিয়েছি, আর একজন রেগুলার স্টাফ আছে, ওনাকে আমরা সাসপেনশনে নিয়ে নিয়েছি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।